হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ 2025কে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে 50টি করে বাছাই করা জিকে প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি জিকে স্পেশাল ক্লাসের মাধ্যমে। আজকে আমরা 33 নম্বর প্র্যাকটিস সেট করব। খাকি উর্দুদখলের সেরা লড়াই এবং প্রস্তুতি আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে নিচ্ছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সাথে এক্সট্রা নোটস আমি রেখেছি আজকে ক্লাসে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। কি কি প্রশ্নোত্তর এবং তথ্য রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন ইতিহাসের মধ্য থেকে। গুপ্ত রাজবংশের নিম্নলিখিত শাসকদের মধ্যে কে গুপ্ত যুগ শুরু করেছিলেন? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তোমরা নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করো কমেন্ট বক্সে, এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করো যে তোমাদের উত্তরগুলো সঠিক হচ্ছে কিনা। এবং খুব তাড়াতাড়ি প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। 50টা প্রশ্নোত্তর রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নের সাথে কিছু না কিছু আমি এক্সপ্লেনেশন নোট দিয়েছি, যেগুলোর সাথে দরকার সেগুলো অবশ্যই দিয়েছি, যাতে করে তোমরা সেই প্রশ্নের সাথে আরো অনেক এক্সট্রা কিছু তথ্য জানতে পারো এবং সেখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ওকে, তো দেখো, 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন বি, চন্দ্রগুপ্ত প্রথম। অর্থাৎ প্রথম চন্দ্রগুপ্ত তিনি গুপ্ত যুগ শুরু করেছিলেন। ডিটেলসে দেখবো। দেখো, গুপ্ত যুগের সূচনা 319 বা 320 এই দুটো ইয়ারের মধ্যে তোমরা ভাবতে পারো। 319 বা 320 খ্রিস্টাব্দে চন্দ্রগুপ্ত প্রথম শুরু করেছিলেন। তিনি গুপ্ত রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন এবং মহারাজ ধীরাজ বা রাজাদের রাজা নামে পরিচিত ছিলেন। তো চন্দ্রগুপ্ত এটা চন্দ্রগুপ্ত মৌর্য নয়, চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত, এটা গুপ্ত বংশের রাজা। তো তিনি মহারাজ ধীরাজ এই উপাধিটা নিয়েছিলেন। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, এটাকে ভিভিহাই করো এই প্রশ্নটাকে। ঋগ্বেদ কয়টি স্তোত্র নিয়ে গঠিত? অর্থাৎ ঋগ্বেদে কতগুলো স্তোত্র বা কতগুলো মন্ত্র, যাই বলো না কেন, কতগুলো মন্ত্র রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, 1028টি মন্ত্র রয়েছে ঋগ্বেদে। ঋগ্বেদ সম্পর্কে একটু দেখা যাক। দেখো, ঋগ্বেদ 10টি মণ্ডলে বিভক্ত। প্রথম এবং দশম মণ্ডল হলো কনিষ্ঠ এবং দীর্ঘতম। অর্থাৎ প্রথম মণ্ডলটা হচ্ছে সব থেকে ছোট এবং দশম মণ্ডলটা হচ্ছে সব থেকে দীর্ঘতম। ঋগ্বেদে গায়ত্রী মন্ত্রটি মণ্ডল 3 থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ ঋগ্বেদের মণ্ডল 3-এ বিখ্যাত সেই গায়ত্রী মন্ত্র সেটা লেখা রয়েছে, যেটা কে লিখেছিলেন? বিশ্বামিত্র মুনি লিখেছিলেন। নেক্সট দেখো, মন্ডল 9 অর্থাৎ মন্ডল 9 সম্পূর্ণরূপে সোমাকে নিবেদিত, অর্থাৎ সোমদেব যিনি রয়েছেন সেই সোমদেবকে নিবেদিত করা হয়েছে। দশম মণ্ডলে পুরুষ সূক্ত রয়েছে, যা ব্রহ্মা বা পুরুষের মুখ, বাহু, উরু এবং পা থেকে জন্ম নেওয়া 4টি বর্ণের ব্যাখ্যা করে। এখান থেকে প্রশ্ন আসে যে বর্ণ প্রথার প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায়? সেটা হচ্ছে ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্তে। এই যে ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, এই 4টে বর্ণ। তারপর দেখো, নাসাদিয়া সূক্ত, যা মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে আলোচনা করে, সেটা দশম মণ্ডলে রয়েছে। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম ঋগ্বেদ সম্পর্কে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন কি বলছে। হিদাসপেসের বিখ্যাত যুদ্ধ আলেকজান্ডার এবং নিম্নলিখিত কোন ভারতীয় শাসকের মধ্যে হয়েছিল? এটাও ভিভিআই করবে। হিদাসপেসের বিখ্যাত যুদ্ধ আলেকজান্ডার এবং নিম্নলিখিত কোন ভারতীয় শাসকের মধ্যে হয়েছিল? আমরা চেষ্টা করব কম সময়ে সব থেকে বেশি সংখ্যক প্রশ্নোত্তর করার। 50টা প্রশ্নোত্তর করব। হার্ডলি 35 থেকে আমরা 40 মিনিটের মধ্যেই কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তো সঠিক উত্তর হবে এখান থেকে, দেখো, রাজা পুরুর সাথে হিদিসপাসের যুদ্ধ হয়েছিল এবং এই সালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 326 বিসি, 326 খ্রিস্টপূর্বাব্দে। ডিটেলসে দেখবো। দেখো, 326 খ্রিস্টপূর্বাব্দে পারস্যের আচেমেনিড সাম্রাজ্য জয় করার পর আলেকজান্ডার খাইবার গিরিপথ দিয়ে ভারতে প্রবেশ করেন। রাজা পোরাস বা পুরু এবং আলেকজান্ডারের মধ্যে হাইদাসপাসেস বা হিদিসপাসেস, যেটা হচ্ছে ঝিলামের উপর, ঝিলাম একটি গুরুত্বপূর্ণ নদী, সেই নদীর তীরে বিখ্যাত যুদ্ধ হয়েছিল। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন পরীক্ষায় আসে, সেটা হচ্ছে আলেকজান্ডার কত বছর ভারতে ছিলেন? আলেকজান্ডার ভারতে 19 মাস ছিলেন। নেক্সট 4 নম্বর প্রশ্ন। দেখো, আমরা 3টে প্রশ্ন
প্রাচীন ভারত থেকে দেখলাম। আমি কিন্তু ইতিহাসকেও আবার ৩ টে ভাগে ভাগ করেছি। হিস্ট্রিকে ৩ টে ভাগে ভাগ করেছি। ১০ নম্বর প্রাচীন, ১০ নম্বর মধ্য ভারত, সরি ভুল বলছি। ৩ নম্বর, ৩ নম্বর প্রাচীন, ৩ নম্বর মধ্য ভারত, আর ৪ নম্বর আ আধুনিক ভারত থেকে ডিস্ট্রিবিউট করেছি। তো টোটাল ১০ নম্বর। এইভাবে, ঠিক আছে? তো যাই হোক, গজনীর মামুদ কতবার ভারত আক্রমণ করেন? সঠিক উত্তর অপশন সি, ১৭ বার ভারত আক্রমণ করেছিলেন গজনীর মামুদ। ডিটেলসে দেখো। দেখো তিনি ১০০০ থেকে ১০২৬ সালের মধ্যে মোট ১৭ বার ভারত আক্রমণ করেন। ১০২৫ সালে তিনি সোমনাথ মন্দির আক্রমণ করেন এবং লুট এবং ধ্বংস করেন সোমনাথ মন্দিরকে। তিনি হিন্দু মন্দিরের মূর্তি ধ্বংস করে দিতেন। অর্থাৎ মন্দিরতে লুট করছে, ধ্বংস করছে সেরকম তো বটেই। সাথে মন্দিরের যে বিগ্রহ, সেই বিগ্রহ ধ্বংস করে দিতেন। যার জন্য তাকে একটা উপাধি দেয়া হয়, সেটা হচ্ছে কি বাদশিকান। বাদশিকান কথার অর্থ হচ্ছে মূর্তি ধ্বংসকারী। নেক্সট দেখো ৫ নম্বর প্রশ্ন। দিল্লির কোন সুলতান আমির আল মুমিনিন উপাধি ধারণ করেছিলেন? দিল্লির নিচের কোন সুলতান আমির আল মুমিনিন এই উপাধিটা ধারণ করেছিলেন? একদম স্ট্যান্ডার্ড প্রশ্ন উত্তর করানো হচ্ছে এবং এবছর কম্পিটিশন কিন্তু খুব বাড়তে চলেছে। সেই ব্যাপারে ভিডিও করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, ইলতুৎমিশ। ডিটেলসে দেখো। ইলতুৎমিশ ছিলেন দিল্লির দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। আসল প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুতুবুদ্দিন আইবক, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন ইলতুৎমিশ। ১২২৯ সালে ইলতুৎমিশ বাগদাদের খালিফা দ্বারা ভারতের মুসলিম সুলতান হিসাবে স্বীকৃতি পান। অতঃপর তিনি আমির আল মুমিনিন বা বিশ্বস্তদের সেনাপতি উপাধি গ্রহণ করে এবং তার মুদ্রায় খলিফার নাম খোদাই করা হয়। নেক্সট দেখো ৬ নম্বর প্রশ্ন। তাহকাক-ই-হিন্দ নিচের কোন লেখকের লেখা? ভিভিআই করে ফেলো এই প্রশ্নটাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো। তাহকাক-ই-হিন্দ নিচের কোন লেখকের গুরুত্বপূর্ণ একটি লেখা? সঠিক উত্তর হবে অপশন সি, আল বেরুনি। দেখো আল বেরুনি কে ছিলেন? আল বেরুনি ছিলেন সুলতান মাহমুদের সভাকবি। ৭ নম্বর প্রশ্ন থেকে আমরা আধুনিক ভারতের মধ্যে ঢুকে পড়ব। দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন নিচের কোন ব্যক্তি বা কোন জন? ভারতীয় কংগ্রেসের গঠনের সময় ভারতের গভর্নর জেনারেল নিচের কোন ব্যক্তি ছিলেন? সঠিক উত্তর অপশন সি, লর্ড ডাফলিন। জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? ১৮৮৫ সালে। ডিটেলসে দেখবো। দেখো, ১৮৮৫ সালে এ.ও হিউম দ্বারা ভারতীয় জাতীয় কংগ্রেসের ভিত্তি এবং ১৮৮৫ সালে তৃতীয় অ্যাংলো বার্মিজ যুদ্ধ, তার সময়ের দুটি গুরুত্বপূর্ণ ঘটনা। এখানে তার বলতে কার? ওই লর্ড ডাফলিনের সময়ের গুরুত্বপূর্ণ ঘটনা। নেক্সট দেখো ৮ নম্বর প্রশ্ন। কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? নিচের কোন ব্যক্তি কেশরী পত্রিকা সম্পাদক ছিলেন? সঠিক উত্তর মিলিয়ে নাও। অপশন সি, বাল গঙ্গাধর তিলক ছিলেন কেশরী পত্রিকার সম্পাদক। দেখো ডিটেলসে। একটি মারাঠি সংবাদপত্র কেশরী ১৮৮১ সালে লোকমান্য বাল গঙ্গাধর তিলক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি ব্রিটিশদের বাস্তবতা প্রকাশ করতে এবং ভারতের স্বাধীনতা সংগ্রামকে গতিশীল করতে ইংরেজিতে মারাঠা সংবাদপত্র প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ মারাঠি ভাষায় কেশরী সংবাদপত্র আর ইংরেজি ভাষায় মারাঠা নামক সংবাদপত্র প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট দেখো ৯ নম্বর প্রশ্ন। নিম্নলিখিতদের মধ্যে কে ১৯৩৫ সালের ভারত সরকার আইনকে দাসত্বের সনদ হিসাবে অভিমত দিয়েছেন? নিচের কোন ব্যক্তি ১৯৩৫ সালে যে ভারত সরকার আইন এসেছিল তাকে দাসত্বের সনদ বা ইংরেজিতে এটাকে কি বলা হয়ে থাকে? চার্টার অফ স্লেভারি। চার্টার অফ স্লেভারি এই উক্তিটা নিচের কোন ব্যক্তি করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জওহরলাল নেহেরু। নেক্সট দেখো ১০ নম্বর প্রশ্ন। আল্লুরি সীতারাম রাজু নিচের কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন?
তোমরা প্রত্যেকেই আর সিনেমা দেখেছো। সেই আর সিনেমা এই বিদ্রোহের উপর ভিত্তি করেই বানানো হয়েছে এবং সেই আর সিনেমার নাটু নাটু সং অস্কারও পুরস্কার পেয়েছে। তো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আল্লুরি সীতারাম রাজু নিজের কোন বিদ্রোহের সাথে যুক্ত। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রামপা আন্দোলন বা রামপা বিদ্রোহের সাথে যুক্ত। এবং এই বিদ্রোহ হয়েছিল কত সালে? 1922 সালে এই বিদ্রোহ ঘটেছিল। 11 নম্বর প্রশ্ন দেখো, আমরা 10খানা প্রশ্ন ইতিহাসের মধ্য থেকে দেখলাম। এবার জিওগ্রাফি থেকে বা ভূগোল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। নিচের কোনটি সাতপুরা রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ? 50টা প্রশ্ন একদম খুবই স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে রাখা হয়েছে 2023 সালের যে কম্পিটিশন লেভেল রয়েছে সেই অনুযায়ী। তোমরা বিগত বছরের প্রশ্ন উত্তর যারা দেখোনি ফুড এসআই তারা দেখে নিতে পারো আমাদের চ্যানেলেই। 2018 এবং 2014 দুটো ইয়ারেরই বিগত বছরের প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সাতপুরা রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। দেখে নাও অপশন বি, ধূপগড়। একটু ডিটেলসে দেখে নিই বাদ বাকি যে অপশনগুলো রয়েছে সেইগুলোর ব্যাপারে। দেখো, আরাবল্লী পর্বতের যে সর্বোচ্চ শৃঙ্গ সেটা হচ্ছে গুরুশৃঙ্গ, যেটা অপশন এ তে ছিল। আর পাঁচমারি বলে যে অপশনটা ছিল দেখতে পাচ্ছ অপশন সিতে, পাঁচমারি হচ্ছে একটা জায়গা। এই পাঁচমারি জায়গাটাকে বলা হয়ে থাকে সাতপুরার রানী। এইখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে যে কুইন অফ সাতপুরা, পরীক্ষা আসবে এরকম, কুইন অফ সাতপুরা কোন স্থানকে বলা হয়ে থাকে? পাঁচমারি। এবং এই পাঁচমারিতেই অবস্থিত রয়েছে ধূপগড় শৃঙ্গটি, যেটা সাতপুরা পর্বত বা পাহাড় রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। ওকে, নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন কি বলছে। 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি ভারতের সবচেয়ে কম জনবহুল জেলা? বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, দিবাং উপত্যকা। ঠিক আছে, দিবাং উপত্যকা সেখানে সব থেকে কম জনবহুল জেলা হিসাবে তকমা পেয়েছে 2011 সালের আদমশুমারি অনুসারে। এটা অবস্থিত কোথায়? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। প্রতি বর্গ কিলোমিটারে মাত্র একজন করে বসবাস করে। আর যদি প্রশ্ন আসে সবচেয়ে বেশি জনবহুল জেলা সেটা কোনটা? সেটা হবে মহারাষ্ট্রের, সরি এটা মাহে নয় থানে হবে, থানে, থানে, মহারাষ্ট্রের থানে। ওকে, আর যদি বলে পশ্চিমবঙ্গের মধ্যে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হবে উত্তর 24 পরগনা। এবং উত্তর 24 পরগনা সেকেন্ড ইন ইন্ডিয়া, এই থানের পরেই সব থেকে জনবহুল জেলা। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন স্থানটি বিষুবরেখার কাছে অবস্থিত? নিচের কোন স্থানটি বিষুবরেখার কাছে অবস্থিত? চারটা অপশন দেখো, পাম্বান, রামেশ্বরম, কন্যাকুমারী এবং পিগমেলিয়ান পয়েন্ট। তো দেখো, ভারতের দক্ষিণতম বিন্দুটাই সব থেকে হবে বিষুবরেখার কাছে অবস্থিত। তো সেটা সঠিক উত্তর হবে অপশন ডি, পিগমেলিয়ান পয়েন্ট, যার অক্ষাংশ সেটা হচ্ছে 6°45' নর্থ। এবং বিষুবরেখা কত? 0°। দেখো, জিরোর কাছে কাছেই একদম রয়েছে 6°। এবং পিগমেলিয়ান পয়েন্টের আর একটা কি নাম রয়েছে? ইন্দিরা পয়েন্ট। আমরা ইন্দিরা পয়েন্ট হিসাবে প্রত্যেকেই পরিচিত রয়েছি, কিন্তু ইন্দিরা পয়েন্টের অপর নাম হচ্ছে পিগমেলিয়ান পয়েন্ট। এটাও কিন্তু মনে রাখবে, পরীক্ষা আসে। 14 নম্বর প্রশ্ন দেখো, উপদ্বীপ ভারতের দীর্ঘতম নদী হলো নিচের কোনটি? উপদ্বীপ ভারত বলতে দক্ষিণ ভারত, দক্ষিণ ভারত। এখানে উপদ্বীপ কেন বলা হচ্ছে? ভারতের দক্ষিণ প্রান্তটা যদি দেখো, দেখো চারদিকে কি রয়েছে, মানে সমুদ্র রয়েছে। তো এই জন্য একে বলা হয় থাকে উপদ্বীপ। 3 দিকে বেষ্টিত আর একদিকে স্থলভাগ রয়েছে। তো উপদ্বীপ ভারতের দীর্ঘতম নদী হয়ে যাবে অপশন সি, গোদাবরী। ডিটেলসে দেখবো। দেখো, 1465 কিমি দৈর্ঘ্য সহ এটি ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী এবং গঙ্গার পরেই এটা হচ্ছে দ্বিতীয়। এবং দক্ষিণ ভারতের এটা দীর্ঘতম নদী। এটি মহারাষ্ট্র রাজ্যের নাসিক জেলার ত্রিম্বকের কাছে উৎপন্ন হয়েছে
এবং অন্ধ্রপ্রদেশের পূর্বে গোদাবরী জেলার ইয়ানাম এবং অন্তর্বেদী কাছে বঙ্গোপসাগরে দাক্ষিণাত্য মালভূমি জুড়ে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। একে বৃদ্ধ গঙ্গাও বলা হয়ে থাকে, অর্থাৎ দক্ষিণ ভারতের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গাও বলা হয়ে থাকে। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রত্যাবর্তনকারী বর্ষা ঋতুর সঠিক সময় পর্যায়? নিচের কোনটি প্রত্যাবর্তনকারী বর্ষা ঋতুর সঠিক পর্যায়? প্রত্যাবর্তনকারী বর্ষা বলতে আমি ছবি এঁকে তোমাদের একটু বুঝিয়ে দিই। বর্ষা ঢোকে সাউথ ইস্ট থেকে, সাউথ ওয়েস্ট থেকে, একটু ভুল বললাম, সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর মাধ্যমে বর্ষা ঢুকছে, আর বর্ষা ফিরবে এই দিক থেকে, নর্থ ইস্ট। এবং এইরকম একটা প্রশ্ন আমরা করেছিলাম যে ভারতের কোথায় দুবার বৃষ্টি হয়, সেটা আমরা করেছিলাম করমণ্ডল উপকূল তামিলনাড়ু, বর্ষাকালের জন্য হচ্ছে, আবার যখন বর্ষা ফিরে আসে তখন হচ্ছে। এবার এখানে প্রশ্ন করা হয়েছে প্রত্যাবর্তনকারী বর্ষা ঋতুর, অর্থাৎ নর্থ ইস্টের যে বাতাস, মৌসুমী বাতাস, সেটা সময় কোনটা? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, অক্টোবর থেকে ডিসেম্বর। এবং যে কারণে দেখো ডিসেম্বর পড়েছে, শীতকালে এই করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হয়ে থাকে। 16 নম্বর প্রশ্ন দেখো, বাঁধ এবং তাদের সংশ্লিষ্ট রাজ্যগুলির নিম্নলিখিত মিলগুলির মধ্যে কোনটি সঠিক নয়? দেখো 4টে অপশন দেওয়া রয়েছে, কিছু বাঁধ এবং সেই বাঁধ কোন রাজ্যে অবস্থিত রয়েছে সেই রকম কিছু পেয়ার দেওয়া রয়েছে। তো কোন পেয়ারটা সঠিক নয়? 4টে অপশন দেখো, তুঙ্গভদ্রা বাঁধ কর্ণাটক, তাওয়া বাঁধ রাজস্থান, তেহরি বাঁধ উত্তরাখণ্ড, মুল্লা পেরিয়ার বাঁধ কেরালা। তো কোনটা সঠিক নয়? তো সঠিক নয় হবে অপশন বি, তাওয়া বাঁধ রাজস্থান। এটা সঠিক নয়। তাওয়া বাঁধ কোথায় অবস্থিত রয়েছে? মধ্যপ্রদেশে অবস্থিত। এবং দেখতে পাচ্ছ তেহরি বাঁধ হচ্ছে উচ্চতম বাঁধ, ভারতের উচ্চতম বাঁধ। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের নিচের কোন অংশে কল্যাণ রাষ্ট্রের ধারণা অন্তর্ভুক্ত রয়েছে? দেখো আমরা পলিটির মধ্যে ঢুকে বললাম বা সংবিধানের মধ্যে ঢুকে বললাম, সংবিধান থেকে 6খানা প্রশ্ন উত্তর করব। ভারতের সংবিধানের নিচের কোন অংশে কল্যাণ রাষ্ট্রের ধারণা অন্তর্ভুক্ত রয়েছে? কল্যাণ রাষ্ট্র ধারণা বলতে ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নির্দেশিক নীতি, ডিপিএসপি। ওকে, তো একটু ডিটেলসে দেখা যাক। দেখো ভারতের সংবিধানের পার্ট 4, ঠিক আছে, কলা বা এখানে কলা দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি ইংরাজি থেকে বাংলায় ট্রান্সলেট করেছি বলে একটু উল্টোপাল্টা হয়ে গেছে, এটা হবে ধারা ধারা 36 থেকে 51। এতে থাকা রাজ্যের নীতির নির্দেশমূলক নীতিগুলি লক্ষ্য একটি কল্যাণ রাষ্ট্রের মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক গণতান্ত্রিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তো এই যে ডিপিএসপির পার্ট কত? 4 এবং আর্টিকেল কত? 36 থেকে 51। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন? তো দেখো একটা প্রশ্নের মাধ্যমে আমরা দুটো প্রশ্ন জানতে পারছি যে প্রধানমন্ত্রীকে নিয়োগ কে করে থাকেন? রাষ্ট্রপতি করে থাকেন। তো এই যে ব্যাপারটা যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করবেন, এটা কোন আর্টিকেলে বলা রয়েছে বা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? সঠিক উত্তর হবে দেখো অপশন ডি, অনুচ্ছেদ 75। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, কোন সাংবিধানিক সংশোধনী অনগ্রসর শ্রেণীর জাতীয় কমিশনকে সাংবিধানিক মর্যাদা প্রদান করে? নিচের কোন সাংবিধানিক সংশোধনী অনগ্রসর শ্রেণীর জাতীয় কমিশনকে সাংবিধানিক মর্যাদা প্রদান করে? অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসের যে কমিশন রয়েছে সেই কমিশনকে সাংবিধানিক মর্যাদা দিয়েছে। সঠিক উত্তর হবে এটা অপশন সি, 102 নম্বর সংবিধান সংশোধন, এবং এটা হয়েছিল কত? 2018 সালে। 20 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজির একটি স্বাধীন অফিসের ব্যবস্থা করা হয়েছে? প্রশ্নটাকে ভিভিআই করে ফেলো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো। নিচের কোন অনুচ্ছেদে ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ সিএজির অফিসের ব্যবস্থা করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, অনুচ্ছেদ 148, 148 নম্বর আর্টিকেলে। 21 নম্বর প্রশ্ন দেখো,
ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? খুবই ইজি প্রশ্ন। তো খসড়া কমিটি অর্থাৎ যেটাকে বলা হয়ে থাকে ড্রাফটিং কমিটি, তো সঠিক উত্তর হবে অপশন সি, ডক্টর বি আর আম্বেদকর ছিলেন খসড়া কমিটির চেয়ারম্যান। একটু ডিটেলস দেখবো। দেখো, গণপরিষদ ভারতের জন্য একটি খসড়া সংবিধান প্রণয়নের জন্য 29 আগস্ট 1947 সালে ডক্টর বি আর আম্বেদকরের সভাপতিত্বে একটি খসড়া কমিটি গঠন করে। তো খসড়া কমিটি কবে গঠন হচ্ছে ভালো করে দেখো, 29 আগস্ট 1947 সাল। পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। কমিটি কর্তৃক একটি খসড়া সংবিধান প্রণয়ন করা হয়। 4 নভেম্বর 1947 তারিখে বিধানসভায় এটা জমা দেওয়া হয় এবং গণপরিষদ 26 নভেম্বর 1949 তারিখে সংবিধান গ্রহণ করে। এই যে শেষ লাইনটা একদম স্টার মার্ক করবে, এখান থেকে প্রশ্ন পরীক্ষা এসে থাকে যে সংবিধান, ভারতবর্ষের সংবিধান কবে গ্রহণ হয়, গৃহীত হয়, যেটা হলো 26 নভেম্বর 1949 সালে। 22 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি মৌলিক অধিকার নয়? 4টে অধিকার দেওয়া রয়েছে দেখো, সমতার অধিকার, সম্পত্তির অধিকার, স্বাধীনতার অধিকার, সাংবিধানিক প্রতিকারের অধিকার। তো নিচের কোনটি মৌলিক অধিকার নয়? সঠিক উত্তর হবে অপশন বি, সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার একটা সময় মৌলিক অধিকারের মধ্যেই ছিল, কিন্তু সেটাকে বের করে দেওয়া হয়েছে মৌলিক অধিকারের তালিকা থেকে। এখন বর্তমানে এটা একটা আইনি অধিকার। সমতার অধিকার মৌলিক অধিকার, এটা হচ্ছে আর্টিকেল 14। স্বাধীনতার অধিকার আর্টিকেল 19। সাংবিধানিক প্রতিকারের অধিকার আর্টিকেল 32। একটু ডিটেলস দেখো, এই যে সম্পত্তির অধিকারকে বের করে দেওয়া হচ্ছে সেই ব্যাপারে দেখবো। 1978 সালের 44তম সংবিধান সংশোধনী মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারকে মুছে দেয়। সম্পত্তির অধিকার এখন আইনি অধিকার। বর্তমানে 300A পার্ট 20-র মধ্যে, সরি 20 নয়, এটা হবে পার্ট 22। ঠিক আছে, পার্ট 22 হবে, এটা ভুল হয়েছে, এটা পার্ট 22-এর মধ্যে সম্পত্তির অধিকার আইন রয়েছে। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল নিচের কোন সালে বা কোন তারিখে? বিশ্ব বাণিজ্য সংস্থা WTO। 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, 1995 সালে। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-র পূর্ব নাম পরীক্ষায় আসে, পূর্ব নাম ছিল গ্যাট, GATT। এর সদর দপ্তর কোথায়? সদর দপ্তর জেনেভা শহরে। 24 নম্বর প্রশ্ন দেখো, কৃষি আয়কর থেকে রাজস্ব সংগ্রহ করা হয় নিচের কোন সরকার থেকে? তো কৃষি আয়কর সংগ্রহ করা হয়ে থাকে এটা অপশন ডি, শুধুমাত্র রাজ্য সরকারের পক্ষ থেকে। এবং এই কৃষি আয়কর এটা হচ্ছে একটা ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের নাম দিন যা বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় মূল্য নিয়ন্ত্রণ করে। অর্থাৎ নিচের কোন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যা বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় মূল্যকে নিয়ন্ত্রণ করে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, IMF, আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এর সদর দপ্তর কোথায় রয়েছে? ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি। 26 নম্বর প্রশ্ন দেখো, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি দ্বারা মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ধারণা কবে প্রবর্তিত হয়? নিচের কোন সালে মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ধারণা প্রবর্তিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, 1990 সালে।
এবং বর্তমানে ভারতের অবস্থান কোথায়? এইচডিআইতে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে সেটা কত? 132 নম্বর পজিশনে রয়েছে। 27 নম্বর প্রশ্ন দেখো, সায়েন্সের মধ্যে ঢুকে বললাম, মানুষের জন্য শব্দের শ্রবণযোগ্য পরিসীমা কত? অর্থাৎ কত হার্জ থেকে কত হার্জের মধ্যে সাউন্ড ফ্রিকোয়েন্সি থাকলে বা ওয়েভ থাকলে সেটা মানুষ শুনতে পাবে? সঠিক উত্তর হবে অপশন সি, 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে যদি শব্দ হয়ে থাকে তাহলে সেটা শ্রবণযোগ্য মানুষের জন্য। 28 দেখো, নিচের কোনটি একটি অ্যাডিয়েবেটিক প্রাচীর সম্পর্কে সত্য? অ্যাডিয়েবেটিক প্রাচীর সম্পর্কে নিচের কোন বিবৃতিটা সত্য দেয়া রয়েছে? চারটে অপশন দেখো। এটি একটি এমন সিস্টেম যেটা অন্য সিস্টেম থেকে তাপ প্রবাহের অনুমতি দেয়, নাকি অপশন বি এটি একটি সিস্টেম থেকে অন্য সিস্টেমে কণা প্রবাহের অনুমতি দেয়, নাকি অপশন সি এটি একটি সিস্টেম অন্য সিস্টেম থেকে তাপ প্রবাহের অনুমতি দেয় না, নাকি উপরের কোনোটিই নয়? তো 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। অ্যাডিয়াবেটিক সিস্টেম এমন একটি সিস্টেম যেটা অন্য সিস্টেম থেকে তাপ প্রবাহের অনুমতি কোনো রকম দেয় না, অর্থাৎ এটা একটা বদ্ধ সিস্টেম। অ্যাডিয়াবেটিক সিস্টেম হচ্ছে একটা বদ্ধ সিস্টেম যেখানে কোনো রকম তাপ প্রবাহ হবে না। 29 দেখো, নিচের কোনটি আদর্শ গ্যাস আইনের প্রতিনিধিত্ব করে? অর্থাৎ আদর্শ গ্যাসের আইনের সূত্র নিচের কোনটি? আদর্শ গ্যাস আইনের সূত্র কি ছিল? পিভি ইকুয়াল টু এন আর টি। এইখানে এই যে এন এবং আর এইটা হচ্ছে ধ্রুবক। তো ধ্রুবক দেখো, সূত্র সবগুলো ডান দিকে ধ্রুবক রয়েছে, তো ডান দিকে আমি ধ্রুবক রেখে দিলাম, আর টিটাকে আমি বাঁ দিকে নিয়ে যাব। তো টি এখানে গুণ হিসাবে রয়েছে, তো বাঁ দিকে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তো দেখো এই অপশনটা কোন অপশনে রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, পিভি বাই টি ইকুয়াল টু ধ্রুবক। 30 নম্বর প্রশ্ন দেখো, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে নিচের কোন সারের মধ্যে নাইট্রোজেনের সর্বোচ্চ শতাংশ পাওয়া যায়? ভিভিআই করবে প্রশ্নটিকে। নিচের কোন ফার্টিলাইজার বা কোন সারের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি থাকে শতাংশের হারে? সঠিক উত্তর হবে অপশন ডি, ইউরিয়া। ইউরিয়াতে সব থেকে বেশি পরিমাণ নাইট্রোজেন থাকে এবং পরিমাণটা দেখো 46% বা 47% অনেক সময় উত্তরে দেওয়া হয়ে থাকে। তো 46 থেকে 47% নাইট্রোজেন থেকে থাকে ইউরিয়াতে। 31 নম্বর প্রশ্ন দেখো, এস অরবিটালে কয়টি ইলেকট্রন থাকতে পারে? খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন উত্তর করছি, ইজি প্রশ্ন উত্তর তো তোমরা সব জায়গাতেই পেয়ে যাবে, এবং সেটা আমি চেষ্টা করব ইজি, মডারেট, হার্ড সমস্ত ধরনের প্রশ্ন উত্তর রাখার। তো এস অরবিটালে ইলেকট্রন কতগুলো থাকতে পারে? সঠিক উত্তর হবে অপশন বি, 2। অরবিটালে এইভাবে নামকরণ করা হয়, এস, পি, ডি, এফ। এস অরবিটাল দেখতে একটা এবং এখানে দুটো ইলেকট্রন থাকবে। পি অরবিটাল অ্যাকচুয়ালি 3টে ভাগে বিভক্ত এবং প্রত্যেকটাতে দুটো করে থাকবে, তার মানে 6টা ইলেকট্রন এখানে থাকবে। ডি অরবিটাল আবার 5টা ভাগে ভাগ ভাগ ঠিক আছে, তার মানে প্রত্যেকটা যদি দুটো করে থাকে তাহলে 10টা। এফ অরবিটাল 7টা ভাগে ভাগ, এফ অরবিটাল থাকবে 14টা। এইভাবে চলতে থাকবে, 2, 6, 10, 14 এইভাবে। কত করে গ্যাপ হচ্ছে ভালো করে দেখো তো, 4 করে গ্যাপ হয়ে যাচ্ছে। ওকে, তো যাই হোক, নিচে দেখো তারপরে প্রশ্ন 32, জৈব গ্যাসের প্রধান উপাদান কি? ইজি প্রশ্ন, প্রত্যেকেই পারবে। জৈব গ্যাসের প্রধান উপাদান, সঠিক উত্তর অপশন এ, মিথেন। মিথেনের সংকেত কি? CH4। এর অপর নাম কি? মার্স গ্যাস। 33 দেখো, মানুষের রক্তের পিএইচ কত? এখানে জিজ্ঞেস করে যে পিএইচটা কি ধরনের। 4টে অপশন দেখো, অত্যন্ত ক্ষারীয়, সামান্য অম্লীয়, সামান্য ক্ষারীয়, নাকি অত্যন্ত অম্লীয়। তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন সি, সামান্য ক্ষারীয়। দেখো, সাত, সাতটাকে নিউট্রাল ধরা হয়ে থাকে, নিউট্রাল, যেটা হচ্ছে জল, জল, ঠিক আছে। আচ্ছা, 7-এর থেকে যত বেশি হবে, 8, 9, 10, এটা হচ্ছে ক্ষারীয়। যত দূরে যাবে, 14 পর্যন্ত দাগ থাকে, যত দূরে যাবে তত হচ্ছে বেশি ক্ষারীয়।
সিমিলারলি এই কারণে 0 পর্যন্ত থাকবে। এদিকে হচ্ছে কি অম্লীয় বা অ্যাসিডিক, অ্যাসিড, আর এদিকে হচ্ছে বেস। ঠিক আছে? তো জলের হচ্ছে 7, আর মানুষের রক্তের পিএইচ হচ্ছে 7.4 থেকে 7.5, মানে একদম 7 এর কাছাকাছি। তো সেই জন্য হয়ে গেল সামান্য ক্ষারীয়। নেক্সট দেখো 34 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি স্মরণ শক্তি সম্পূর্ণ হ্রাস দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে? অর্থাৎ নিচের কোন রোগের মাধ্যমে আমরা বুঝে থাকি যে কোনো একজন ব্যক্তি তার মেমোরি বা স্মরণশক্তি কমে যাচ্ছে? স্মরণশক্তি কমে যাওয়ার রোগকে কি বলা হয়ে থাকে এক কথায়? সঠিক উত্তর অপশন এ, অ্যামনেসিয়া বলা হয়ে থাকে। 35 দেখো, মস্তিষ্কের 2 অংশের মধ্যে কোন গ্রন্থি অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, পাইনাল গ্রন্থি, বা অনেক সময় এটাকে কি বলা হয়ে থাকে, পিনিয়াল। পিনিয়াল গ্রন্থি অবস্থিত রয়েছে। 36 দেখো, মস্তিষ্কের কোন অংশটি ছোট মস্তিষ্ক নামেও পরিচিত? ছোট মস্তিষ্ক, লিটল ব্রেন। লিটল ব্রেন নামে পরিচিত রয়েছে নিচের কোন অংশটি? সঠিক উত্তর দেখো অপশন বি, সেরিবেলাম। ডিটেলস দেখো, সেরিবেলাম ছোট মস্তিষ্ক নামেও পরিচিত। এটি মস্তিষ্কের একটি অঞ্চল যা মোটর নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। মোটর নিয়ন্ত্রণ বলতে আমাদের চলাফেরা, এই সমস্ত সমস্ত কিছু, অর্থাৎ দিন এবং রাতের বিভিন্ন সময় শরীরের ভঙ্গি বজায় রাখা এবং সমন্বয় সাধন করে থাকে এই সেরিবেলাম। 37 থেকে আমরা স্ট্র্যাটেজিকের প্রশ্ন তো দেখবো। দেখো, পোঙ্গাল কোন রাজ্যের প্রচলিত উৎসব? সঠিক উত্তর করার চেষ্টা করবে। অনেকবারই পরীক্ষায় এসেছে, স্টার মার্ক করে রাখতে পারো। তো পোঙ্গাল সঠিক উত্তর হবে অপশন বি, তামিলনাড়ু রাজ্যের প্রচলিত উৎসব পোঙ্গাল। 38, নিম্নের কোনটি মেরি কমের আত্মজীবনী? নিচের কোনটি মেরি কমের আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি? সঠিক উত্তর অপশন সি, আনব্রেকেবল। 39 দেখো, ব্যাকটেরিয়াকে আবিষ্কার করেন? নিচের কোন ব্যক্তি ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, লিউইন হক। ওকে, দেখো, তাকে মাইক্রোবায়োলজির জনক বলা হয়ে থাকে। 40 নম্বর প্রশ্ন, সিউড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ শহর সিউড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন ডি, ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত রয়েছে। 41, সন্তোষ ট্রফি এবং মারডেকা কাপ কোন খেলার সাথে যুক্ত? তো সঠিক উত্তর হবে অপশন ডি, ফুটবল। ফুটবল খেলার সাথে যুক্ত রয়েছে সন্তোষ ট্রফি এবং মারডেকা কাপ। 42 দেখো, ইরানের পার্লামেন্টের নাম কি? বিভিন্ন দেশের সংসদ বা পার্লামেন্টের নাম পরীক্ষা এসে থাকে। তো ইরানের পার্লামেন্টের নাম কি? সঠিক উত্তর হবে অপশন ডি, মজলিস। 43 দেখো, প্রথম বাঙালি মহিলা পিএইচডি করেন, তিনি হলেন নিচের কোন ব্যক্তি? নিচের কোন বাঙালি মহিলা প্রথম পিএইচডি করেছিলেন? ভিভিআই করবে প্রশ্নটিকে। সঠিক উত্তর হবে অপশন বি, প্রভাবতী দাশগুপ্ত। তিনি ছিলেন প্রথম মহিলা যিনি পিএইচডি করেছিলেন। 44 দেখো, এল সুব্রমণিয়াম কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত রয়েছেন?
তো 44 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বেহালা। এল সুব্রমণিয়াম কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তিনি হলেন বেহালা বাদ্যযন্ত্রের সাথে তিনি যুক্ত রয়েছে। নেক্সট 45 নম্বর প্রশ্ন, গাড়ির হেডলাইটের পিছনের দর্পণ কোন প্রকৃতির হয়ে থাকে? চারটি অপশন রয়েছে। গাড়ির হেডলাইটের পিছনের দর্পণ কোন প্রকৃতির হয়ে থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্ধ বৃত্তাকার। 46, তড়িৎ সুপরিবাহী একটি অধাতুর নাম কি? চারটি পদার্থের নাম রয়েছে, সিলিকন, আয়োডিন, গ্রাফাইট এবং সালফার। তো তড়িৎ সুপরিবাহী একটি অধাতুর নাম, সেটি হয়ে যাবে অপশন সি, গ্রাফাইট। 48, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থাৎ WTO এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? নিচের কোন শহরে? চারটি শহরের নাম রয়েছে, দ্য হেগ, ম্যানিলা, জেনেভা এবং ওয়াশিংটন ডিসি। WTO এর সদর দপ্তর বা প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, কোন শহরে? সঠিক উত্তর হবে অপশন সি, জেনেভাতে। দ্য হেগে কি অবস্থিত রয়েছে? আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক আদালত। ম্যানিলাতে অবস্থিত রয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। ব্যাংক এবং ওয়াশিংটন ডিসিতে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। নেক্সট 49, ডেন্ড্রোফোবিয়া বলতে কোন সম্পর্কের ভীতি বোঝানো হয়? নিচের কোনটির ভীতিকে বিজ্ঞানের ভাষায় ডেন্ড্রোফোবিয়া বলা হয়ে থাকে? চারটি অপশন, বায়ু ভীতি, আগুন ভীতি, নদী ভীতি না গাছ ভীতি। তো সঠিক উত্তর হবে অপশনটি, গাছ ভীতি। গাছ থেকে যে ভয় পায় তাকে বলা হয়ে থাকে, বা যে ভয় পাওয়াটাকে বলা হয়ে থাকে ডেন্ড্রোফোবিয়া। কিছু ক্ষেত্র এবং সেই ক্ষেত্রে কি কি ফোবিয়া রয়েছে নাম, সেগুলো দেখে নেব। উচ্চতা জনিত যে ভীতি সেটি হলো অ্যাক্রোফোবিয়া। সিদ্ধান্ত নিতে যে ভয় সেটি হলো ডিসাইডোফোবিয়া। একাকিত্ব জনিত যে ভয় সেটা হচ্ছে মোনোফোবিয়া। মারা যাওয়ার যে ভয় সেটা হচ্ছে থ্যানাটোফোবিয়া। ভালোবাসার প্রতি যেটি ভয় সেটি হলো ফিলোফোবিয়া। এবং অন্ধকার ভীতি সেটা হলো নিকটোফোবিয়া। 50 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, চিলি সলপিটারের রাসায়নিক নাম কি? চারটি অপশন রয়েছে। বিভিন্ন রাসায়নিক দ্রব্যের বা পদার্থের নাম পরীক্ষাতে এসে থাকে। তো চিলি সলপিটারের রাসায়নিক নাম কি? সঠিক উত্তর অপশন সি, সোডিয়াম নাইট্রেট। নেক্সট কয়েকটি গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ এবং তাদের রাসায়নিক নাম দেখে নেব। নাইটার নামে যাকে জেনে থাকি সেটা হলো পটাশিয়াম নাইট্রেট। ওলিয়াম হয়ে যাবে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। অক্সিজেন গ্যাস সেটি হলো কার্বনিল ক্লোরাইড। প্লাস্টার অফ প্যারিস সেটি হলো ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। কস্টিক পটাশ সেটি হলো পটাশিয়াম হাইড্রক্সাইড। মিল্ক অফ লাইম সেটা হয়ে যাবে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নোত্তর আজকের ক্লাসের মধ্যে। 50-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে এই ক্লাসগুলো ফলো করবে। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করাবো, রিভিশন করাবো, এবং এখান থেকেই পরীক্ষাতে আশা করছি কমন আসবে। বিগত বছরগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন কমন এসেছিল। তো যেভাবে ক্লাসগুলো করাচ্ছি সেভাবে ফলো করবে, এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কিন্তু